আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের আমার লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছো। শিক্ষার্থীরা, আমাকে একটু জানাও যে ক্লাসটি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, একটু বোর্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করো প্লিজ। যারা যারা লাইনে আছো আমাকে একটু কনফার্ম করো যে অল ক্লিয়ার আছে কিনা। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলো বা এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা, বিশেষ করে তোমাদের জন্য আসার সম্ভাবনা 99%। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কলেজে তো এই জাতীয় অঙ্ক একটি থাকবেই, বোর্ডেও আসার সম্ভাবনা 99%। তো তোমরা খুব মনোযোগ সহকারে ক্যালকুলেশনটি লক্ষ্য করো, খাতা কলম কাছে নাও। নিশ্চয়ই তোমরা খাতা কলম কাছে নিয়েছো, বই খাতা কলম সাথে রাখো। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, বোর্ডে একটি প্রশ্ন উঠানো আছে তোমাদের বই অনুসারে। এটি হচ্ছে 12-র 4 নম্বর অঙ্ক। প্রমাণ করো যে x+1/2x হোল টু দি পাওয়ার 2n এই দ্বিপদী রাশির বিস্তৃতিতে মধ্যপদ 1 গুণ 3 গুণ 5 গুণ, এগুলো কিন্তু উৎপাদক, এখানে অসংখ্য উৎপাদক আছে। তাহলে শেষ উৎপাদকটি হচ্ছে 2n - 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n। এটি আমাদের প্রমাণ করতে হবে। তো লক্ষ্য করো, আমি সমাধান শুরু করছি, তাহলে আমরা লিখব। এই জাতীয় আরেকটি অঙ্ক আমাদের তোমাদের বইতে উদাহরণে করে দেয়া আছে। তারপরেও ক্যালকুলেশনটি তোমাদের অনেকেই হয়তো বুঝেছো, কিন্তু অনেকে বুঝতে হয়তো সমস্যা হতে পারে, যার কারণে আমাকে এটি বুঝিয়ে দেওয়াটা আমার কর্তব্য, তাই আমি অঙ্কটি করছি। তো লক্ষ্য করো, প্রদত্ত দ্বিপদী রাশি আমরা প্রথমে লিখব। প্রদত্ত দ্বিপদী রাশি কি আছে? x+1/2x হোল টু দি পাওয়ার 2n। তাহলে এখানে রাশিটির, যেহেতু মধ্যপদের কথা বলেছে, তাহলে রাশিটির ঘাতের সূচক কি আছে? 2n, যা জোড় সংখ্যা। শিক্ষার্থীরা, কি করে বুঝলাম এটি জোড় সংখ্যা? কারণ n এর সাথে 2 গুণ আছে, আর n এর সাথে যা কিছু গুণ থাকুক না কেন, n এর মান যাই হোক না কেন, 2 এর সাথে সেই মানটি গুণ হয়ে কি হবে? জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে যেহেতু রাশিটির ঘাতের সূচক 2n এবং এটি জোড় সংখ্যা, সুতরাং রাশিটির কোথায়? বিস্তৃতিতে মধ্যপদ থাকবে একটি। তাহলে কততম? এবার আমাদের বের করার পালা। কততম পদটি মধ্যপদ? তাহলে অর্থাৎ একটি মধ্যপদটা কি? 2n/2 + 1
তম বা n প্লাস 1 তম পদটি কি হচ্ছে মধ্যপদ। এবার আমাদের এই মধ্যপদটি বের করে সেটাকে এই আকৃতিতে রূপদান করাই হচ্ছে আমাদের এই অঙ্কের কাজ। দেখো কিভাবে আমরা এটিকে রূপদান করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু উঠানো হয়ে গিয়েছে। আমি দুটো লাইন মুছে দিচ্ছি। খুব মনোযোগ সহকারে ক্যালকুলেশনটি লক্ষ্য করো এবং তোমরা তোমাদের খাতা কলম নিয়ে তোমাদের যে উঠিয়ে নাও। একটু ঘোলা মতো লাগছে। শিক্ষার্থীরা আমাকে একটু জানাও যে এবার বোর্ড ক্লিয়ার আছে কিনা। একটু ঘোলা মতো মনে হচ্ছিল, তাই আমি আবার এটিকে একটু ঠিকঠাক করার চেষ্টা করলাম। আমাকে একটু জানাবে বোর্ড ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ কিনা। গুড, আমি কমেন্ট পেয়েছি। তো লক্ষ্য করো আমাদের কি n প্লাস 1 তম পদটি মধ্যপদ। তাহলে আমাদের যে সূত্র আছে সাধারণ পদ r প্লাস 1 তম পদ, তাহলে r এর মান এখানে n হিসাবে ধরে আমাদের মধ্যপদটি মানে আমরা r প্লাস 1 তম পদটি অ্যাপ্লাই করব মধ্যপদের জন্য। নিশ্চয়ই এতদিনে বুঝে গিয়েছো। তাহলে অতএব নির্ণয় মধ্যপদ, নির্ণয় মধ্যপদ, নির্ণয় মধ্যপদ ইকুয়াল টু NCR, n এর মান 2n, CR এর মান হচ্ছে n, x টু দি পাওয়ার 2n মাইনাস n ইন্টু 1/2x টু দি পাওয়ার r এর মান হচ্ছে n। এটি হচ্ছে মধ্যপদ। কিন্তু শিক্ষার্থীরা আমাদের যে প্রশ্নটা সেখানে কিন্তু এটি প্রমাণ আকারে দেয়া আছে। তাই এবার এই যে রাশিটি এটাকে ক্যালকুলেশন করে তারপর আমাদের মধ্যপদ ওই প্রমাণটি আনতে হবে। তো লক্ষ্য করো আপাতত এটা যা আছে আমরা তাই রাখছি, 2n cn ইন্টু আমাদের যে x টু দি পাওয়ার 2n মাইনাস n হচ্ছে n ইন্টু 1 টু দি পাওয়ার n ইন্টু 2x, এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2x নিচে আসে তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 আর x টু দি পাওয়ার মাইনাস 1 দুটার পাওয়ার একত্রে n ইকুয়াল টু 2n cn ইন্টু 1 টু দি পাওয়ার n, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন সেটা 1 হয়ে যায়। তাহলে এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 আর n, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার মাইনাস n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস n। এখানে x টু দি পাওয়ার মাইনাস n হয়ে আমরা একত্রে x এর সাথে সূচকে ক্যালকুলেশনটি আমরা করে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝেছো। শিক্ষার্থীরা লক্ষ্য করো এবার এই যে এখানে x টু দি পাওয়ার n মাইনাস n এটি 0 হয়ে যাবে। তো আমাদের লক্ষ্য করো এখানে আমি এখন এই যে এই n এটাকে ভাঙবো। তাহলে 2n কে ভাঙলে 2n ফ্যাক্টোরিয়াল
মানে NCR, তাহলে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল r হচ্ছে n এর মান, r এর মান হচ্ছে n, তাহলে n ইন্টু n ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। আমরা কোন সূত্রটি ব্যবহার করলাম? আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করেছি NCR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করেছি, নিশ্চয়ই বুঝেছো। এবং এখানে থাকছে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস n ইন্টু এক্স টু দি পাওয়ার 0। শিক্ষার্থীরা উঠানো হলে আমাকে জানাবে, আমি পরবর্তী স্টেপে আগাবো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বইতে যে কটা এ ধরনের অঙ্ক আছে এবং আমাদের যে 5.2 বা 5B দ্বিতীয় প্রশ্নমালা আছে, সেখানেও এই জাতীয় কিছু অঙ্ক আছে। এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম 99% সম্ভাবনা তোমাদের এই যে সামনে পরীক্ষা যদি হয় এবং এটা যদি আমাদের সিলেবাসের অন্তর্গত থাকে, তাহলে এখান থেকে কোশ্চেন কিন্তু হবে। তাহলে ইকুয়াল টু, লক্ষ্য করো, এবার আমরা কি করব, এই যে 2n ফ্যাক্টোরিয়ালকে ভাঙব। 2n ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে দেখো, আমরা জানি যে তোমরা সূত্র জানো যে এরকম n ফ্যাক্টোরিয়াল, এটাকে ভাঙলে হয় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু আপ টু ডট ডট, এভাবে করে 3 2 1। তাহলে 2n ভাঙলে n এর জায়গায় 2n হবে, শুধু n এর জায়গাগুলোতে 2n হবে। তাহলে 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 3, 2n মাইনাস 4। আমরা একটু বাড়িয়ে লিখছি, আপ টু ডট ডট 6 5 4 3 2 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল nকে ভাঙলে আমরা এইটা নিচে দুটো আমাদের ভাঙাবার প্রয়োজন নেই, আমাদের উপরের 2nটাকেই ভাঙাবার প্রয়োজন। তাহলে n এর মান 2n হিসাবে বসালে এভাবে করে হয়, এখানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এখানে n মাইনাস 3, n মাইনাস 4, n মাইনাস 5, এভাবে করে আরও অসংখ্য উৎপাদক আছে। এদিকে 3 এর আগে 4 5 6 7 8 আরও অনেক উৎপাদক আছে। শেষ উৎপাদক 1 এবং n যত ফ্যাক্টোরিয়াল দিয়ে শুরু হয় সেখান থেকে, যত ফ্যাক্টোরিয়াল সেখান থেকে শুরু হয়। এ ধরনের ফ্যাক্টোরিয়াল ভাঙাটা আমরা আরও আগেও তোমাদেরকে দেখিয়েছি শিক্ষার্থীরা। আশা করছি এবার তোমরা একটু দেখতে পাচ্ছ, স্ক্রিনে একটু দেখতে পাচ্ছিলে না, এখন দেখতে পাচ্ছ আশা করি। তো শিক্ষার্থীরা বুঝেছো কি না আমাকে একটু জানাবে প্লিজ। আমি ঠিক তোমাদের কমেন্ট না পাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। হ্যাঁ, একজন কমেন্ট করেছো, বাকিরা একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কি না। আমি উপরের দিকে বোর্ডটি ক্লিয়ার করব। এখন লক্ষ্য করো, এ পর্যায়ে আমাদের 2n, 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 3, 2n মাইনাস 4 আপ টু ডট ডট, মানে এখানে আরও অনেকগুলো উৎপাদক আছে। তারপরে আমাদের শেষ উৎপাদক 1 2 3 4 এভাবে করে 6 পর্যন্ত আমরা উৎপাদক নিয়েছি, মাঝখানে অসংখ্য উৎপাদক আছে। এখন আমি ক্যালকুলেশনের বা প্রমাণের স্বার্থে আমি উৎপাদকটিকে ঘুরিয়ে লিখব। আমি ক্যালকুলেশনের স্বার্থে এখান থেকে একটু এই পাশে সাইড করে লিখছি। শিক্ষার্থীরা তোমাদের তো খাতা, আমার বোর্ডটি ছোট, তাই একটু সাইড করে লিখছি, তোমরা ধারাবাহিকভাবে নিচে লিখবে। তো লক্ষ্য করো, এবার আমি এটাকে কি করব,
এভাবে করে উল্টিয়ে লিখব। উল্টিয়ে লিখব 1 2 3 4 5 6 আপ টু ডট ডট আমাদের কত 2n minus 4 2n minus 3 2n minus 2 2n minus 1 into 2n into 2 to the power minus n divided by factorial n divided into factorial n। দেখা যাচ্ছে কিনা আমাকে জানাও। গুড, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি ক্লিয়ার না হলে আমাকে অবশ্যই জানাবে, আমি আবারও তোমাকে অবশ্যই বুঝবো। সাইডে দেখো এই যে এখানে 2 to the power n আছে, জায়গা স্বল্পতার জন্য। বুঝতে পারছো কিনা আমাকে জানাও। এখন লক্ষ্য করো, এখানে তোমরা এবার বোর্ড A2 লক্ষ্য করো, এই জায়গায় আমাদের যে উৎপাদকগুলো আছে দেখো, 1 বিজোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, মাঝখানে এরকম জোড় বিজোড় মানে ধারাবাহিকভাবে অনেক উৎপাদক আছে। 2n minus 4 জোড়, 2n minus 3 বিজোড়, 2n minus 2 জোড়, 2n minus 1 বিজোড়, 2n জোড়। তাহলে এখানে যে উৎপাদকগুলো আছে, কিছু উৎপাদক মানে সমপরিমাণ উৎপাদক জোড় আছে আর কিছু উৎপাদক আছে বিজোড়। তাহলে আমরা জোড় আর বিজোড় উৎপাদক আলাদা করব। তাহলে আলাদা যদি আমরা করি তাহলে কি হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব 1 3 5, এরকম মাঝে অসংখ্য উৎপাদক আছে। শেষ আমরা এখানে বিজোড়গুলো লিখছি, তাহলে 2n minus 3 2n minus 1, তারপর 2 কত 4 6 ইন্টু আমাদের জোড় উৎপাদক কী আছে, আমরা একটা অ্যাভয়েড করতে পারি, 2n minus 2 2n লিখলাম। এখানে যে 2n minus 4টা এই ডট ডটের মধ্যে আছে, এটা আমরা বুঝাতে পারবো। ইন্টু 2 to the power minus n divided by factorial n factorial n। এখানে সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ। শিক্ষার্থীরা জোড় উৎপাদকের মধ্যে 2n, তার আগে 2n minus 2, তার আগে উৎপাদক জোড় উৎপাদক 2n minus 4, তাহলে এখানে যে ডট ডটের মধ্যে 2n minus 4 আছে, তার আগের উৎপাদক 2n minus 6, তার আগের উৎপাদক জোড় উৎপাদক 2n minus 8, এভাবে করে অসংখ্য উৎপাদক এই যে এর মাঝে আছে জোড় উৎপাদক এবং এর মাঝে এখানে বিজোড় উৎপাদক। আচ্ছা শিক্ষার্থীরা, এই যে ডট 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 ফোঁটাগুলো দিয়েছি, এগুলো কিন্তু গুণন উৎপাদক, অর্থাৎ গুণ আছে আকারে বোঝানো হচ্ছে, এটা কিন্তু কমা না। তোমরা অনেক সময়, আমার পূর্ব অভিজ্ঞতা বলে আমি দেখেছি যে শিক্ষার্থীরা অনেক সময় লিখতে গিয়ে এমনভাবে লেখে যে কমা মতো দেখা যায়, কিন্তু এটি আসলে কমা নয়, এটি আসলে কমা নয়, এটি হচ্ছে গুণন। সুতরাং এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকবে। এবারে আমি নিচের দিকে মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা, আশা করছি নিচের অংশটুকু তোমাদের তোলা শেষ। আচ্ছা, ধন্যবাদ। এখন লক্ষ্য করো, আমরা কেন জোড় আর বিজোড় উৎপাদক আলাদা করলাম। আমাদের বিজোড় উৎপাদকটা দেখো প্রমাণের অংশ, আর জোড় উৎপাদক থেকে আমাদের যে প্রমাণে কি আছে, বিজোড় উৎপাদকের এই অংশটি আছে আর নিচে একটি ফ্যাক্টরিয়াল এন আছে। তাহলে বাকিটা কি হবে, বাকিটা জোড় উৎপাদক থেকে আমাদের যে এক ফ্যাক্টরিয়াল এনও চলে যাবে এবং 2 to the power minus n, এখান থেকেও আমাদের এই অংশটিও চলে যাবে। কিভাবে যাবে সেটি দেখো।
তাহলে লক্ষ্য করো আমাদের যে প্রমাণ আকারে যে বিজোড় উৎপাদকটি আছে এটি আমরা আপাতত প্রমাণের আকারেই লিখে ফেলব। আমাদের যে গুণন আকারে আছে শেষ উৎপাদক আছে প্রমাণে 2n-1 2n-3 এই উৎপাদকটিও আমরা ডট ডটের ভিতরে আছে অর্থাৎ প্রমাণে যেভাবে আছে সেভাবে দেখিয়ে দিলাম যে এই অসংখ্য যে মাঝে যে উৎপাদকগুলো আছে তার মধ্যে 2n-3টি আছে। তার আগের উৎপাদক 2n-5, তার আগের উৎপাদক 2n-7, এভাবে করে আরও অনেক উৎপাদক এর ভেতরে আছে। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো ইনটু এই যে এখানে আমি একটু লাল কালি দিয়ে নিচে লিখি, তোমরা লক্ষ্য করো আমাদের যে এই যে উৎপাদকটি আছে 2 × 4 × 6 ইন্টু আমাদের 2n-2 এবং 2n। তাহলে এখান থেকে কত 2n কমন যায়? প্রথম একটা 2 কমন যায়। আমরা যদি এখান থেকে 2 কমন নেই তাহলে এখানে একটি 2 কমন যায়। এখান থেকে আমরা এটাকে জাস্ট এভাবে লিখতে পারি 2 গুণন 2, এটাকে লিখতে পারি 2 গুণ, এটাকে লিখতে পারি 2 গুণন 1, 2 গুণন 3, এরকমভাবে এখান থেকে 2 কমন নিলে n-1, এখান থেকে 2 কমন নিলে এটা 2 × n। এভাবে করে আমাদের দেখো গুণন এখান থেকে কমন কিন্তু না, এখানে গুণন আকারে আছে। এখানে কিভাবে আছে? গুণন আকারে আছে। তাহলে আমরা জানি যে এরকম 2 গুণ 2, দুইটা 2 গুণ করলে কত হয়? 2 1 + 1 = 2² তাহলে 2 গুণ 2 এখানে কি হবে? 2 কিউব। তাহলে একইভাবে এখানে কত সংখ্যক 2 আছে দেখো, লাস্ট উৎপাদকটা n, তাহলে n সংখ্যক 2 আছে। তাহলে এখানে আমাদের যে আমরা যে এটাকে যদি এরকম লিখি তাহলে 2n আমরা লিখতে পারি 1 2 3 আপ টু ডট ডট n-1 ইন্টু n, এরকমভাবে লিখতে পারি। আশা করি ক্যালকুলেশনটি বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা এবার লিখব এই যে এটি এই অনুযায়ী সাজিয়ে লিখব 2n ইন্টু 1 2 3 আপ টু ডট ডট n-1 ইন্টু n ইন্টু 2n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n। শিক্ষার্থীরা এই জায়গাটাই বেশ মানে সবার পক্ষে বোঝাটা মানে দেখা যায় যে একটু সহজ হয় না। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন আমি বুঝিয়ে দেওয়ার পরে। তো তোমরা বুঝেছো কি না আমাকে একটু কমেন্ট করে জানাও, যেহেতু আমি তোমাদের সামনে দেখতে পাচ্ছি না। তোমাদের কমেন্টই আমার একমাত্র ভরসা যে তোমরা বুঝেছো কি না। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায়, কিন্তু তোমাদের যে পরীক্ষা পদ্ধতি সেখানে আসার মতো। তো বুঝেছো কি না আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। আমরা এখানে ক্যালকুলেশনটা কি এই যে জোড় উৎপাদকগুলোকে এভাবে আমরা লিখতে পারি। লিখে এখানে একটা 2 2টা 2 3টা 2, এখানে কত সংখ্যক অনেক উৎপাদক আছে, তাহলে এখানে n-1 সংখ্যক 2, এটা n সংখ্যক 2, তাহলে n সংখ্যক 2 আমরা গুণ করলাম, তাহলে সেটাকে আমরা 2n বাইরে লিখতে পারি। আর গুণন করার পরে আমাদের যা থাকে 1 2 3 4, এভাবে করে গুণন করার পরে আমাদের থাকছে 1 2 3 4 ইন্টু n- আপ টু ডট ডট n-1 ইন্টু n, সেটি আমি উপরে লিখেছি। আশা করছি বুঝতে পেরেছো। আমি কমেন্টও পেয়েছি কয়েকজনের, হ্যাঁ বুঝতে পেরেছো, ধন্যবাদ। তো আমি এবার নিচে মুছে দিচ্ছি। এরপরে এ পর্যায়ে দেখো আমাদের যে এখানে এখানে যে 1 2 3 ফ্যাক্টোরিয়াল, এখানে n পর্যন্ত, এটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে করে 1 3 5
ইন্টু 2n মাইনাস 1 ইন্টু এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস n, বা এটাকে আমরা একত্রে সূচকের ক্যালকুলেশন করে দিতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস n। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝেছো, আমি একটু আগেও দেখিয়েছিলাম আমাদের যে ফ্যাক্টোরিয়াল n হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু 3 2 1, এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি 1 2 3 ইন্টু আপ টু ডট ডট n মাইনাস 1 ইন্টু n, তাহলে ফ্যাক্টোরিয়াল n কীভাবে লিখলাম নিশ্চয়ই ক্লিয়ার হয়েছ, বিষয়টি নিশ্চয়ই তোমরা অবগত হয়েছ কি করে ফ্যাক্টোরিয়াল n এখানে লেখা হলো। শিক্ষার্থীরা এবার আমি ক্যালকুলেশন আগাচ্ছি, নিশ্চয়ই বুঝেছ। ঠিক একইভাবে আমাদের যে উদাহরণের বইয়ে এই ধরনের আরেকটি অঙ্ক করে দেওয়া আছে, সেটাতে কিন্তু মাইনাস আছে, যে কটা অঙ্ক আছে একই রকম। তো লক্ষ্য করো, এরপরে আমরা যেটা করতে পারি, আমি আর নিচে গেলাম না, এখানে দেখো ফ্যাক্টোরিয়াল n একটি কাটা যায় আর 2 টু দি পাওয়ার 0 হয়। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1, তাহলে আমাদের কি হচ্ছে লক্ষ্য করো, আমাদের এখানে থাকছে 1 3 5 ইন্টু আপ টু ডট ডট 2n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু 2 টু দি পাওয়ার 0। একটি ফ্যাক্টোরিয়াল n দুটো থেকে একটি কাটা গেল, তাহলে অতএব নির্ণয় মধ্যপদ ইকুয়াল টু আমাদের কি দাঁড়াচ্ছে 1 3 5 আপ টু ডট ডট 2n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n, প্রমাণিত। শিক্ষার্থীরা প্রমাণ হয়ে গিয়েছে, প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের এই অঙ্কটি আমাদের আর একভাবে আসে, বা এই জাতীয় যে কটা অঙ্ক আছে যে ঠিক এটি এই কোশ্চেনগুলো এক্স বর্জিত পদ হিসাবে আসে, তাহলে সেই ক্ষেত্রেও তোমাকে এটা প্রমাণ আকারে থাকতে পারে। যে আমি কোশ্চেনটি লিখছি, লক্ষ্য করো, ঠিক এই সেম অঙ্কটা আমি কোশ্চেন লিখছি, সেম অঙ্কটা বইতে নেই কিন্তু এই জাতীয় আরও অঙ্ক বইতে আছে। প্রশ্ন, প্রমাণ করো যে এক্স প্লাস 1/2x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ 1 ইন্টু ঠিক এই অঙ্কটি এভাবে আসে। তো শিক্ষার্থীরা, তো এভাবে যদি প্রমাণটি আসে তখন তোমরা কিভাবে করবে, ঠিক একই অঙ্ক, ক্যালকুলেশনের সিস্টেম একই, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। প্রমাণ, প্রদত্ত দ্বিপদী রাশি
আমরা জানি এক্স প্লাস 1/2x হোল টু দি পাওয়ার 2n। এখন আমরা কি করব, রাশিটি বিস্তৃতির আর বিস্তৃতিতে কমা দিয়ে নিচে লিখব r+1, সরাসরি r+1 তম পদ লিখব, ইকুয়াল টু 2n cr x টু দি পাওয়ার 2n মাইনাস r ইন্টু 1/2x হোল টু দি পাওয়ার r। এটাকে আমরা ক্যালকুলেশন করব। আপাতত এটা ক্যালকুলেশন করব না, আমরা r এর মান আগে বের করা দরকার। x টু দি পাওয়ার 2n মাইনাস r ইন্টু 1 টু দি পাওয়ার r ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার মাইনাস r। তো লক্ষ্য করো, আমি যতটুকু কমন মানে ক্যালকুলেশনটা আনকমন আমি ঠিক ততটুকুই তোমাদের করে দিব, বাকি অংশটুকু তোমরা করতে পারবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইকুয়াল টু এখানে 2n cr ইন্টু মাইনাস এখানে 1 টু দি পাওয়ার r মানে 1-এর পাওয়ার r মানে 1, কিন্তু এখানে যদি কোনো কারণে মাইনাস থাকতো শিক্ষার্থীরা তাহলে কিন্তু এটা থেকে যেত। সুতরাং এটা কথাটা মনে রাখবে, মাইনাসের পাওয়ার r মানে ওটা কিন্তু 1 হবে না। তাহলে যে -1ই যে হবে তাও কিন্তু নয়, তখন r এর মান জোড় না বিজোড় তার উপর ডিপেন্ড করবে। কিন্তু 1 যেহেতু আছে, 1-এর পাওয়ার যা কিছু থাকুক সেটা 1 হয়ে যায়, তাই এখানে আর আমাদের তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার 2n মাইনাস 2r, এটি হচ্ছে r+1 তম পদ। তাহলে এখন ধরি r+1 তম পদটি হচ্ছে x বর্জিত, ধরি r+1 তম পদটি x বর্জিত। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এত সময় যে কিভাবে অঙ্কটি করতে হবে। অতএব আমরা ধরলাম তাহলে 2n মাইনাস 2r ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট n r ইকুয়াল টু n। শিক্ষার্থীরা এখানে আমাদের কার মান বের করব, r এর মান। তাহলে অত ইমপ্লাইজ দ্যাট r সমান সমান n। তাহলে অর্থাৎ n+1 তম পদটি x বর্জিত। তাহলে অতএব x বর্জিত পদ ইকুয়াল টু আমাদের যেখানে ছিল 2n cn 2 টু দি পাওয়ার মাইনাস n, এইটাই। আর x টু দি পাওয়ার x বর্জিত যেহেতু x টু দি পাওয়ার 0 হবে, আমরা আর কিছু লিখব না। এবার এটাকেই আমরা ভাঙব। তাহলে আমাদের যে তোমরা পূর্বের অঙ্কের সাথে মিলিয়ে নাও, দেখো এখানে আমাদের 2n, এটাকে আমরা আরেকটু ভেঙে দেখাই। নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের অঙ্কটি একই অঙ্ক, কিন্তু দুটো কথার জন্য কিছু ক্যালকুলেশন আলাদা। তাহলে এটাকে আমরা ভাঙলে কি, 2n ফ্যাক্টোরিয়াল, তারপরে n ফ্যাক্টোরিয়াল, n 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস n। এরপরে ঠিক একই রকম ক্যালকুলেশন আমরা নিশ্চয়ই তোমরা পেরে যাবে। বাকি অংশ পূর্ববর্তী প্রশ্নের অনুরূপ SW দেখাবে। এই দুটো অঙ্কই তোমরা একত্রে করে, এবং এর সাথে আরও কিছু প্রশ্ন আছে তোমাদের। দেখো
তোমাদের বই অনুযায়ী আমি কিছু দাগ নাম্বার বলে দিচ্ছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা, আমার কাছে আপাতত সামনে যে বইটি আছে তোমরা প্র্যাকটিস করবে উদাহরণ 10 এই জাতীয় অঙ্ক যেগুলো সেগুলোর কথাই আমি বলছি। তারপরে উদাহরণ 10 এটা মধ্যপদ ও এক্স বর্জিত দুটাই করবে। 12-2 এক্সারসাইজ 12-2। সেম ব্যাপার প্র্যাকটিস করবে। না, 12-2 এক্স বর্জিত 1 হবে না, 12-2 এর জন্য মধ্যপদই হবে। 12-2 মধ্যপদ। চার তো করবেই। তারপরে 12-5 এক্সারসাইজ 12-4 মধ্যপদ অবলিক এক্স বর্জিত, এটি প্র্যাকটিস করবে। এটি তো আমরা করালাম। এক্সারসাইজ 12-5 মধ্যপদ এক্স বর্জিত পদ। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ক্যালকুলেশনের দক্ষতা বাড়বে। এবং এগুলো হয়তো পরীক্ষায় হুবহু আসবে না, কিন্তু এই ধরনের অঙ্ক একটু সামান্য এদিক ওদিক হয়ে আসতে পারে। তো আশা করি আজকের ক্লাসটি ক্যালকুলেশন আমাদের সময়ও শেষ। একই ক্যালকুলেশন বারবার দেখিয়ে সময় নষ্ট করা মানে হয় না। এবার তোমরা করতে পারবে, বুঝে করবে, করে আমাকে মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, ছবি তোলার জন্য আমাদের একটি সুন্দর অ্যাপস আছে, সিএসএস স্ক্যানার। এটি যদি তোমরা ইনস্টল করে নাও, ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও, তাহলে তোমরা সুন্দরভাবে ছবি তুলে আমাকে সেন্ড করতে পারবে। আমি যে তোমাদের যে শিটগুলো দিই সেটা সিএসএস স্ক্যানারে ছবি করে তুলে তাই আমি তোমাদেরকে সেন্ড করি। নিশ্চয়ই সেটা খুব পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারো। তো যাই হোক, তোমরা তোমাদের যার মোবাইলে প্লে স্টোর থেকে সিএসএস স্ক্যানারটা ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে নিশ্চয়ই ব্যবহার পেয়ে যাবে। আর যদি ব্যবহার কেউ না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমি মেসেঞ্জার গ্রুপে স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদের সাথে শিখিয়ে দেব যে কিভাবে ওটি ব্যবহার করতে হয়। তো যাই হোক, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।